অনেকদিন ধরে সবার প্রশ্ন, মোটোমোশনের সাথে আমার কি কোনো প্রবলেম হলো নাকি, আমি যাই না কেন, অনেক দিন হয়েছে রেজা ভাইয়ের আপডেট পায় না, রেজা ভাইকে আমার চ্যানেলে অনেকে দেখে না, অনেকের কনফিউশন। রেজা ভাই আপনি কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো আছি এবং সুস্থ আছি। একটা হাইপ অলরেডি চলতেছে আর কি, সেটা হচ্ছে হায়ার সিসি তো বাংলাদেশে অ্যাপ্রুভাল হয়েই গেল অবশেষে। তাইলে আমরা হায়ার সিসি স্কুটার কবে দেখতে পাচ্ছি? গভর্নমেন্টের অ্যাপ্রুভালটার মধ্যে একটু কন্ডিশন ছিল এটা, যারা এখানে সিকেডি নিয়ে এসে ম্যানুফ্যাকচারিং লাইসেন্স যাদের আছে, যারা এখানে ম্যানুফ্যাকচারিং করবে তাদেরকে শুধুমাত্র হায়ার সিসি অ্যাপ্রুভালটা দিয়েছে। অ্যাটলিস্ট 7টা আইটেম আপনাকে এখানে লোকালি ম্যানুফ্যাকচারিং করতে হবে। আচ্ছা। এবং এটা পর্যায়ক্রমে ফার্স্ট ইয়ার হয়তো 3টা করলেন, তারপরে পরের বছর 7টা করলেন, তারপরে এইভাবে গ্র্যাজুয়ালি এটা বাড়বে আর কি। এইভাবে এটা লাইসেন্সটা দেওয়া হয়। তো আমরা যারা গ্রে মার্কেটে যে মোটরসাইকেলগুলি নিয়ে আসি, সেটা কিন্তু আমাদের কারো সিকেডি পারমিশন নাই। তো যার কারণে গ্রে মার্কেটের জন্য এখন বন্ধ, হায়ার সিসির জন্য কোনো সুসংবাদ নাই। মাঝখানে যে আমরা শুনতেছি যে সিকেডি ছাড়াও সিবিইউ কন্ডিশনেও খুব শীঘ্রই আমরা পারমিশন পাইতে যাচ্ছি, এরকম একটা আওয়াজ কিন্তু আসছিল। না, আওয়াজ আসতেছে ঠিকই, কিন্তু যতক্ষণ তো গভর্নমেন্ট অ্যাপ্রুভাল না দিবে ততক্ষণ তো এটা তো আর বলা যাবে না, পাবলিকলি বলা যাবে না। ওকে, গভর্নমেন্ট হয়তো একসময় আসবে, এটাও আসবে। আসলে পরে সিগনিফিকেন্ট যদি বলি, কোনো একটা স্পেশালি কোনো একটা মডেল আপনাকে কেউ বলতেছে যে ভাই আমাকে এটা এনে দেন 250 সিসি অথবা 300 সিসি, ওইটা হয়তো বা আপনি রেগুলার বেসিস আনতেছেন না। হ্যাঁ, একটা স্কুটার ইম্পোর্ট করে দেওয়া আপনার পক্ষে সম্ভব? মানে গভর্নমেন্ট যদি পারমিশন দেয়, হ্যাঁ গভর্নমেন্ট পারমিশন দিলে এটা সম্ভব। তবে এক্ষেত্রে আমাকে তার স্পেয়ার পার্টসের সাথে আনতে হবে, তাকে শুধু স্কুটার দিলে হবে না। মানে মোটোমোশন তো ভালোভাবে জানেন যে বিগত 2 বছর যাবত আমরা মোটোমোশন মানে হচ্ছে শুধুমাত্র স্কুটার বিক্রি করা না, প্রোডাক্ট কাস্টমার হাতে তুলে দেওয়া না, তার সাথে স্পেয়ার এবং আফটার সেল সার্ভিসকে এনশিওর করা, এবং মোটোমোশন এটা করে আসতেছে বিগত 2 বছর যাবত। আমরা যে প্রোডাক্টটাই কাস্টমার হাতে দেই না কেন, তার আফটার সেল সার্ভিস আমরা এনশিওর করে দিব, করলে আমরা শুধুমাত্র সেই প্রোডাক্টটা আনবো। না, মার্কেটে তো অলরেডি ধরেন এখন তো অনেক কম্পিটিটিভ মার্কেট না, এডিভি বা এনম্যাক্স, অ্যারক্স, তারপরে এই প্রিমিয়াম সেগমেন্টের যে স্কুটারগুলো আমরা মোটামুটি এখন পর্যন্ত মোটোমোশনের হাত ধরে দেখতেছি, অন্যান্য কয়েকটা প্রতিষ্ঠানও কম বেশি আনছে। এখন ইদানিং দেখতেছি যে অনেকগুলা প্রতিষ্ঠান দাঁড়াইছে, আমি নামগুলোও মনে নাই আমার, কিন্তু প্রায় সময় বিজ্ঞাপন আকারে আসতেছে সামনে, অথবা হয়তো বা কেউ আমাকে বলতেছে যে ভাই অমুক শোরুমে বা অমুক জায়গায় পাওয়া যাচ্ছে বা এটা সেটা। স্কুটার বিজনেস আজ থেকে 5 বছর আগে, তখন স্কুটার তো কেউ আনতো না, ওনলি ফর মোটোমোশনে নিয়ে আসতো এবং মোটোমোশনের কাছে স্কুটার পাওয়া যেত। তা সবারই আপনার মাধ্যম দিয়ে প্লাস আমাদের সমস্ত কাস্টমারের কিন্তু একটা ডিমান্ড ছিল যে কিভাবে আমরা পার্টস পেতে পারি, কিভাবে সার্ভিস পেতে পারি, এই গাড়িটা কিনলাম, কেনার পরে কোথায় পার্টস পাবো, কোনো প্রবলেম হলে কিভাবে সার্ভিস দিব, কোনো মেকানিক্স নাই, স্কুটারে কোনো স্কুটার কেউ মানে কাজ করতে পারে না, সার্ভিস দিতে পারে না, চায় না, বা মানে স্কুটারের কাজ করে একটু জটিল। তো রেগুলার মোটরসাইকেল যারা সার্ভিস করে অনেক ওয়ার্কশপ আছে, যা স্কুটার দেখলে বলে ভাই এখন সময় নাই বা হাতে কাজ আছে এখন পারবো না, মানে অ্যাভয়েড করতে চায়। কিন্তু না, তারও গ্রাউন্ড আছে। স্কুটার এবং বাইক হচ্ছে নেকেড, বাইকের অল পার্টস ইজ নেকেড, আর স্কুটার অল পার্টস কাভার্ডকে বের করে খুলে তাকে তার জায়গা মতন রিপেয়ার মেইনটেন্স করে বা সার্ভিস করে ওইটাকে জায়গা মতন সেট করতে হিউজ টাইমের ব্যাপার। বডি খোলার ব্যাপারটা একটা টেকনিকের ব্যাপার, বডি খোলাটাও কিন্তু খুব টেকনিক্যালি করতে হয় কাজটা। মানে আপনি ইচ্ছা হইলে টান দিলেন, ঠাস করে টান দিতে গিয়ে বডির একটা ভেঙে যাবে, হ্যাঁ ভেঙে ফেললো, তো তখন লকটা ভাঙার পরে কিন্তু বডিটা আর কখনোই পারফেক্টলি থাকবে না, সাউন্ড হবে, গাড়ি চালাতে গেলে সাউন্ড হবে, খুব বাজে একটা ব্যাপার। এই কারণে মনে করেন যে টাইমে একটা স্কুটারকে সার্ভিস দেওয়া যায়, সেই টাইমে হয়তো 2টা বাইককে সার্ভিস দেওয়া যায়, এই জন্য তাকে অ্যাভয়েড করে। স্কুটার কিন্তু এখন অনেকেই নিয়ে আসতেছে, আগে স্কুটার স্কাটনে কাউকে খুঁজে পাওয়া যেত না, মোটোমোশন ছাড়া কেউই ছিল না। এখন স্কুটার বিভিন্ন জন নিয়ে আসছে, বাইকের শোরুম যে আছে বাইক বিক্রি করতে, সেও 2টা স্কুটার নিয়ে আসতেছে, 3টা স্কুটার নিয়ে, আর অন্য কোনোটা আনুক বা না আনুক এডিবি নিয়ে আসতেছে আর কি। এডিবি নিয়ে আসতেছে, হ্যাঁ এডিবি একটা চাম, এডিবি নিয়ে আসতেছে, সবাই জানে এডিবি। তা এখন দেখেন যে শুধুমাত্র স্কুটার বা যে কোনো নিয়ে এসে বিক্রি করাটাই কিন্তু শেষ না, বিক্রি করার পরে তাকে সার্ভিস দেওয়া, তাকে স্পেয়ার সাপোর্ট দেওয়া, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মোটোমোশন কিন্তু ইজ দ্য ফুল ফেজেড
নাও ইট ইজ 3S সেন্টার, স্পেয়ার, সেলস এবং সার্ভিস, তিনটেই আমরা প্রোভাইড করতেছি। এবং প্রোভাইড করতে গিয়ে আমরা যে আরেকটা কথা বলে রাখি, মোটরমোশন সার্ভিস যেটা দেয় বা সার্ভিস সেন্টার থেকে স্পেয়ার যেটা বিক্রি করি, এটা কিন্তু অনলি ফর মোটরমোশন কাস্টমারদের জন্য আমরা করি। অন্য কোনো কাস্টমারের কাছে কিন্তু আমরা বিক্রি করি না, অন্য কোনো কাস্টমারকে সার্ভিস দেই না। আমরা শুধুমাত্র মোটরমোশনের কাস্টমারকে সার্ভিস দিই। দিচ্ছি কোনগুলি? ছোট স্কুটার যেগুলি আছে, মিড বাজেটের স্কুটার যারা আছে তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি। ওকে ওকে। এখন যে জিনিসটা আছে, এই যে মোটরমোশন আমরা যে সার্ভিস দিচ্ছি, স্পেয়ার প্রোভাইড করতেছি, এবং সাথে আমরা কিন্তু 12,000 কিলোমিটার অথবা 6 মান্থ পর্যন্ত আমরা ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছি। এই ইঞ্জিন ওয়ারেন্টি দিতে গিয়ে আমরা কিন্তু অনেকগুলি প্রবলেম ফেস করছি, অনেকগুলি কাস্টমারের আমরা কিন্তু ওয়ারেন্টি ক্লেমও আমরা দিয়ে দিয়েছি, যেটা গ্রে মার্কেটে টোটালি মানে আমি বলবো যে কেউ দেওয়ার সাহসও দেখাবে না, কেউ দিবেও না। আমার জানার মতো এখনো কেউই দিবে না। আমাদের এক কাস্টমার, সে গাড়িতে ফুয়েল না দিয়ে কেরোসিন দিয়ে দিয়েছে, তার ইঞ্জিন সিজ করছে, তার ইঞ্জিনকে আমরা ওভারহোলিং করে তাকে সাপোর্ট দিয়ে দিয়েছি, কেরোসিন দিয়ে দিয়েছে। সে একটু রিমোটে রেগে গেছিল, সেখানে সে ফুয়েল পায়নি। ও মাই গড। বাধ্য তার গাড়িতে ফুয়েল শেষ হয়ে গেছে। আরো অনেক প্রবলেম আছে যেগুলি মানে পাবলিকলি বলাও কঠিন। এত প্রবলেম, এটা সার্ভিস সেন্টার না দিলে, সার্ভিস সেন্টার না গেলে বোঝা যাবে না। ইঞ্জিনের কনজিউম করতে হবে তো এটা, কিন্তু এটা কিন্তু কাস্টমার আমাদেরকে বলেনি। আচ্ছা, সে হাইড করে গেছে। হাইড করার পরে সে আমাদের কাছে যথাযথ বলছে, আপনার তো ওয়ারেন্টি দেওয়ার কথা, তা আমার গাড়িটা তো এরকম চলতেছে না, আমার গাড়িটা এরকম অবস্থা। টাকা করে নিয়ে আসছে, নিয়ে আসার পর আমরা যা মতো আমাদের মেকানিক খুলছে, দেখ কেরাসিনের গন্ধ, ফুয়েল ট্যাঙ্কেতে কেরাসিনের সব কিছু বের হওয়ার পর তখন উনি স্বীকার করছে যে হ্যাঁ আমি একটু প্রবলেমে পড়ছিলাম, যার কারণে আমার এটা ইউজ করতে হয়েছে। তো সেটাও কিন্তু আমরা ওয়ারেন্টির মধ্যে তাকে সাপোর্ট দিয়েছি। এই কেরোসিন দেওয়ার পর গাড়ি চলছে? হ্যাঁ, গাড়ি চালাইছে। তারপর ইঞ্জিন ওভারহিট হয়ে ইঞ্জিন মানে সিজ হয়ে গেছে, তো তখন আগে করে নিয়ে আসছে কি। তো এইগুলি কিন্তু আমরা সাপোর্ট দিচ্ছি। এই সাপোর্টটা কাস্টমার আমাদের কাছ থেকে পাচ্ছে। কারণ এই গ্রে মার্কেটে এক একজন ইম্পোর্টার এক এক রকমভাবে গাড়ি ইম্পোর্ট করে, এবং তাদের এক একজনের কস্টিং এক এক রকম পড়ে। আমাদের হয়তো কোনো লটে কস্টিং বেশি পড়তেছে, আমাদের কোনো লটে কস্টিং কম পড়ে। আমরা কিন্তু আমাদের কস্টিং অনুযায়ী আমরা আমাদের প্রাইসটা ঠিক করি এবং সেইভাবে রাখি। এবং মোটরমোশনে দেখবেন যে মোটরমোশনের প্রাইসটা ইম্পোর্টের পরে যে প্রাইসটা ফিক্সড হয়ে যায়, সবার জন্য একই প্রাইস থাকে। এটা কিন্তু কখনো ভ্যারি করে না। ইভেন গ্রে মার্কেটে দেখবেন গাড়ির কালারের উপরে দামের ভ্যারি করে। মোটরমোশনে যখন গাড়ি নাই, তখন দেখবেন যে অন্য ইম্পোর্টার যারা গাড়ি নিয়ে আসছে তাদের গাড়ির দাম বেশি হবে। মোটরমোশনে যখন গাড়ি আছে তখন তার দাম কমবে। আবার কালার ভেদে দাম বেশি হবে। মোটরমোশনে এই কালারটা নাই, আমার কাছে আছে, তার দাম 10,000, 15,000, 20,000 টাকা বেশি। ভ্যারিয়াস কাইন্ড অফ পলিসি। বাট আমরা সার্ভিস সেন্টার প্রচুর লস দিচ্ছি। আমরা 2 বছরে যে পরিমাণ লস দিচ্ছি আপনি চিন্তাও করতে পারবেন না, কি পরিমাণ লস দিচ্ছি সার্ভিস সেন্টারে। তারপরে আমরা সার্ভিস সেন্টার বলছি সার্ভিস সেন্টার করবো, আমরা সার্ভিস সেন্টার দিচ্ছি। এবং এই সার্ভিস সেন্টার দেওয়াতে একটা জিনিস হয়েছে, এটা আমি বলবো যে আমাদের যারা ইউজার, যারা মোটরসাইকেল স্কুটার ইউজ করতেছে, অল টাইপ অফ স্কুটার, তাদের জন্য ভালো হয়েছে। আমাদেরকে দেখে দেখে অনেকেই কিন্তু এখন গ্রে মার্কেটে বা ইন্ডিভিজুয়ালি পার্সোনালি অনেক পার্টস নিয়ে আসতেছে, বিভিন্নভাবে পার্টস নিয়ে আসতে। যদিও সে পার্টসটা কতটুকু অথেন্টিক বা কতটুকু কী অবস্থা সেটা আমি জানি না। যে দেখেন, আমি এই বিজনেস করার আগে কন্টিনিউয়াস তো তাদের ভিজিট করছি, কন্টিনিউয়াস ভিজিটের মধ্যেও আছি। আমি প্রায়ই যাই, বাইরে বলতে আমি ইন্দোনেশিয়া যাই, থাইল্যান্ড যাচ্ছে। তো এই যে আমি কন্টিনিউয়াস যাচ্ছি, স্পেয়ার পার্টস প্রকিউরমেন্ট একটা জটিল প্রক্রিয়া। আপনি জেনুইন স্পেয়ার পার্টস যদি প্রকিউর করতে যান, তাহলে আপনাকে লং টাইম স্টে করতে হবে, লং টাইম আপনাকে অর্ডার দিয়ে বসে থাকতে হবে। আর যদি আপনি আফটার মার্কেট থেকে আসেন, প্রচুর কপি মাল রয়ে গেছে, প্রচুর কপি। You cannot understand how much copy in the market. মানে আপনি থাইল্যান্ডের মার্কেটে যাবেন, অনেকেই কিন্তু থাইল্যান্ডে যাচ্ছে, যাওয়ার পরে চিন্তা ভাবনা করে আরে আমি আসলাম যেহেতু থাইল্যান্ডের 2টা এডিবির নিয়ে যাই, মানে কি বলে ফিল্টার নিয়ে যাই, ফিল্টার পার্সই বলেন, এক্সারসাইজ বলতে পার্সটাই আর কি, যে আমি ফিল্টার নিয়ে যাই বা দেখা গেলো সে কপি মাল নিয়ে আসছে আর কি, ইনস্ট্যান্ট যে কিনে নিয়ে আসছে কপি মাল নিয়ে আসছে আর কি। তো তার লংজিভিটি তো অরিজিনালটার মতন কখনোই হবে না। দেখতে একরকম হবে, প্যাকেট একরকম আছে, সবই একরকম আছে, কিন্তু তার লংজিভিটি কখনো একরকম হবে না। স্পেয়ার পার্টসে আপনি আমাদের সার্ভিস সেন্টারে গেলে যে জেনুইন স্পেয়ার পার্টসগুলি দেখবেন, তার গেট আপ আর প্লাস আফটার মার্কেটের পার্টসের গেট আপের ভিতরে অনেক পার্থক্য। পার্টসের তো এখন স্টক মাশাআল্লাহ বেশ ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং প্লাস আমরা আমাদের মোটরমোশনে কোনো কাস্টমার বলতে পারবে না যে তার স্কুটার কোনো পার্টসের কারণে বা কোনো ইয়ের কারণে
অফ রোড অবস্থায় আছে। অলওয়েজ আমরা বলি যে আপনি মোটর মোশন থেকে কোনো স্কুটার কিনবেন মানে আমাদের দায়িত্ব এটা, আপনি এটাকে কিভাবে অন রোড রাখতে হবে। এবারের কনসাইনমেন্টে একটা নতুন চমক, একটা না দুইটা চমক। জি, দুইটা নতুন মডেল স্কুটার বাংলাদেশে প্রথমবারের মতো লঞ্চ হচ্ছে আর কি। হ্যাঁ, মোটর মোশন অলওয়েজ ট্রাই করে যে তাদের কাস্টমারকে নতুন নতুন স্কুটার তাদের হাতে দেওয়ার জন্য। যখনই নতুন কোনো স্কুটার আমরা নর্মালি ইন্দোনেশিয়া থেকে আনি বা থাইল্যান্ড থেকে আনি, ইন্দোনেশিয়া বা থাইল্যান্ডে এই সমস্ত জায়গায় যাওয়ার মতো নতুন কোনো স্কুটার মানে ইন্ট্রোডিউস হয়, আমরা ট্রাই করি সেটাকে আমাদের কাস্টমারের জন্য নিয়ে আসার জন্য। তারই আঙ্গিকে আমাদের এবার ইয়ামাহা লেক্সি 155 উইথ ABS কানেক্টেড স্কুটার আসতেছে। আর আরেকটা স্কুটার আসতেছে যেটা ইয়ামাহারই, এটা ইয়ামাহা ফ্রিগো, এটা 125cc কমিউটার সেগমেন্ট। তার কারণে 125cc নিয়ে আমার কাছে প্রচুর ডিমান্ড ছিল যে আমরা 125-এর কোনো গাড়ি নাই আমাদের, সব হায়ার গাড়ি। এই জন্য এবার 125cc আমরা একটা গাড়ি ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। 155cc হইলেও দেখেন সামনের ওই জায়গাটা ফাঁকা থাকার কারণে লেক্সির এইটা অ্যাজ এ কমিউটার ইউজ করতে অনেকে পছন্দ করবে। হ্যাঁ, পাওয়ারও আছে আবার স্পেসও আছে। লেক্সি স্কুটারে যে জিনিসটা বাস্তবে ইউজ করছে এটা কিন্তু এনম্যাক্স ইঞ্জিন 155 ব্লু কোর, সেম ইঞ্জিন ব্লু কোর 155, এবং এটা টর্ক বেশি। এবং এটাকে বলা চলে যে লেক্সি মানে ইয়ামাহা এনম্যাক্সের ছোট ভাই, এবং তার সামনে জায়গা আছে, স্পেস আছে, যেটা আমাদের সবাই ইউজ করার জন্য এটা চায়। কমিউটার সেগমেন্টের স্কুটারগুলোতে যে ফ্যাসিলিটিসগুলো থাকে, বিশেষ করে স্টোরেজ, ওই ফ্যাসিলিটিসটাও উপভোগ করতে চাচ্ছে আর কি। তো ওই দুইটা জিনিস একসাথে তারা হচ্ছে লেক্সির মধ্যে পাবে। ফ্রিগোটাও তো আলটিমেটলি অ্যাজ ইউজুয়ালি আমাদের মিড রেঞ্জ বাজেটের যত আপনার কমিউটার সেগমেন্টের স্কুটার আছে বিভিন্ন ব্র্যান্ডের, তার সঙ্গে আমার মনে হয় এটাও একটা টক্কর দেওয়ার মতন একটা জায়গা চলে যাবে। খুবই ভালো ইয়ে হবে। এটা টায়ার সাইজ বড় এবং টায়ার সাইজ অনেক মোটা, তো এটা লুক্রেটিভ। এটাও আমার কাছে মনে হয় যে আমাদের অনেক কাস্টমার এটা পছন্দ করবে। প্রবাবল কোনো প্রাইস কি আমরা জানতে পারছি? না, প্রাইসটা এই মুহূর্তে বলতে পারতেছি না। তার কারণ হচ্ছে যে এখনো পৌঁছায় নাই। পুষলে এটা প্রাইস কস্ট ডিক্লেয়ার হবে। যে অনেকে ভিডিও ব্লগ দেখে অনেক পরে, এখনো আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনারা তো বলছেন স্কুপির দাম 2.5 লাখ টাকা, আপনি এখন এত দাম চাচ্ছেন কেন? আমরা আসলাম নেওয়ার জন্য, দাম বাড়া দিলেন। উনি যে 2 বছর আগে মানে ব্লগটা দেখছে সেটা তো উনি বলেন আমরা, তখন আমাকে মানে গেস করতে হয়, তো ভাই আপনি তো তাহলে অনেক আগে। কয় হ্যাঁ ভাই, তাহলে একটু পুরাতন ব্লগে দেখছি আর কি। রেজা ভাই, আপনি কিন্তু এই ইন্ডাস্ট্রিতে অনেক পুরানো মানুষ, মানে আপনার সমসাময়িক মানুষ ইন্ডাস্ট্রিতে এখন কিন্তু খুব হাতে গোনাই আছে আর কি, খুব কম মানুষই আছে। অনেকে চিন্তা করে রেজা ভাইকে যে শুধু মোটর মোশন দিয়ে চিন্তা করে, যে মোটর মোশন তো কয়দিন হলো আর বয়স, তো এই কয়দিনই বুঝি রেজা ভাই কানেক্টেড এই ইন্ডাস্ট্রির সাথে, তা কিন্তু না। ইঞ্জিনিয়ারিং পাস করার পরে আমার ক্যারিয়ার শুরু হয়েছে মোটরসাইকেল দিয়ে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি এই মোটরসাইকেলের নাম অনেকে হয়তো শুনেও নেই, জানেও না। রাজদূত মোটরসাইকেলে আমি প্ল্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে ফার্স্ট সার্ভিসে জয়েন করি। আমি রাজদূত মোটরসাইকেলে মানে প্ল্যান্ট ইঞ্জিনিয়ার ছিলাম। এটা 88-এ আমি শুরু করি আর কি। এই জন্যই বললাম যে উনি তো আসলে এই 2 দিন নাকি, এরপর থেকে আমার টোটালি মোটরসাইকেলের উপরেই গেছে আর কি। এই ইন্ডাস্ট্রিতে যারা অনেক লম্বা একটা সময় পার করে ফেলছে অলরেডি, তার মধ্যে মানে রেজা ভাই ওয়ান অফ দেম। নিজাম ভাই, রেজা ভাই, ওনারা সবাই আর কি। তো আমার বা আমাদের ইউজারদের সবার একটা মনের মধ্যে একটা কোশ্চেন সবসময় থাকে, ট্যাক্স কমানোর জন্য আমরা ইউজাররা তো খুব ছোট, আমাদের পরিসরটাও ছোট, কিন্তু দেখেন স্কুটার সেগমেন্টটাকে বাংলাদেশে কিন্তু ফ্লারিশ করা খুব দরকার। এখন আপনারা এই জায়গাটায় শুধুই কি এই ট্যাক্সগুলো কমানোর জন্য সরকারের কাছে একটা আপিল করা, বা এটার ক্ষেত্রে যারা বিজনেসম্যান আছেন তাদেরও কি কোনো ভূমিকা থাকা উচিত না? অবশ্যই। আর ট্যাক্স যদি কম হয়, আমার তো একটা কনসাইনমেন্ট আনতে আমার টাকাও কম লাগবে, আমার ব্যাংক ইন্টারেস্টও কম উঠবে, আমার সব দিক দিয়ে সুবিধা। তাহলে ট্যাক্স কমলে আমারও লাভ, কাস্টমার যেমন লাভ, তার সাথে সাথে আমি অ্যাজ এ ইম্পোর্টার হিসেবে আমার লাভ। আর আমি তখন গাড়ির দাম যদি তুলনামূলকভাবে ট্যাক্সের কারণে যদি কম হয়, হলে আলটিমেটলি আমার মানে কাস্টমার পরিধিটা অনেক বাড়বে, অনেক কাস্টমার আমি লিঙ্ক পাবো, অনেক কাস্টমার আমার কাছ থেকে গাড়ি নিতে পারবে বা নিবে, আমার সেলও বাড়বে। এটা অবশ্যই আমরা চাই এটা ট্যাক্সটা কমানোর জন্য, কিন্তু গভর্নমেন্ট কিছু কিছু পলিসিতে চলে।
গভর্নমেন্ট মনে করেন যে এই অটোমোবাইল ইন্ডাস্ট্রিটা নিয়ে অনেক দিন যাবত অনেকটা পলিসিতে আগাচ্ছে, হাঁটি হাঁটি পা পা করে আগাচ্ছে এবং অনেক দূর পর্যন্ত আগেও গেছে। গভর্নমেন্ট চাচ্ছে যে বাংলাদেশে মোটরসাইকেল বা টোটাল অটোমোবাইল ইন্ডাস্ট্রিটা গ্রো আপ হোক যে ম্যানুফ্যাকচারিংয়ে গ্রো আপ হোক, ওকে, নট ট্রেডিংয়ে। বাট আমরা তো করতে ট্রেডিং। আজকে গ্রে মার্কেটে স্কার্টনের সব ব্যবসা প্রতিষ্ঠান দেখতেছেন আছে, অনেকে শোরুম নতুন নতুন শোরুম হচ্ছে, ব্যবসা খুলতেছে, অনেকে ইম্পোর্টার, অনেকে আবার ব্যবসাতে লস করে চলে যাচ্ছে, নিত্য নতুন হচ্ছে। কিন্তু এটা কিন্তু সাময়িক। দে আর ট্রেডার। আমি নিজেও ট্রেডার, আমি নিজেও কিন্তু গ্রে মার্কেট একজন ট্রেডার। আমি ম্যানুফ্যাকচার না বা আমি কোনো ইয়েতে নাই, কিন্তু গভর্নমেন্ট চাচ্ছে ম্যানুফ্যাকচারিং এর জন্য। দেখেন যে এই যে হায়ার সিসি যেটা বললেন, সেই হায়ার সিসিতে কি গভর্নমেন্ট কি করছে? গভর্নমেন্ট ম্যানুফ্যাকচারকে মানে এনকারেজ করতেছে যে তুমি ম্যানুফ্যাকচারিং আসো, তোমাকে হায়ার সিসি পারমিশন দিচ্ছি, তুমি ম্যানুফ্যাকচারিং আসো, তোমার ডিউটি কমায় দিচ্ছি, তুমি ম্যানুফ্যাকচারিং আসো, দেশে তুমি 5টা আইটেম তৈরি করো, 6টা আইটেম তৈরি করো, তোমার জন্য আরো বেনিফিট দিচ্ছি, ট্যাক্স এক্সাম 5 ইয়ার্সের জন্য করে দিচ্ছি, তোমাকে এইভাবে আসতে হবে। কিন্তু গভর্নমেন্ট কিন্তু এই যে ট্রেডিং যেটা আছে, রেডিমেড মাল নিয়ে এসে বিক্রি করে 2 দিন বেচবেন, 3 দিনের দিন আপনি থাকবেন না, আফটার সেল সার্ভিস নাই, কাস্টমারের প্রতি কোনো জবাবদিহিতা নাই, কাস্টমারকে কোনো সাপোর্ট দিবেন না, কিছুই না, আনলেন বেচলেন চলে গেলেন, পরের দিন দোকান টোকান বন্ধ করে দিতে চলে গেলেন। এই বিজনেস তো গভর্নমেন্ট চাচ্ছে না। গভর্নমেন্ট চাচ্ছে একটা স্টেবল বিজনেস করার জন্য। যার কারণে গভর্নমেন্ট এই সিবিইউ কন্ডিশনকে গভর্নমেন্ট বাস্তবে মনে প্রাণে ডিসকারেজ করতেছে। গভর্নমেন্ট কিন্তু সিবিইউটাকে ডিসকারেজ করতে, সিকেডি বা ম্যানুফ্যাকচারিংকে এনকারেজ করলে এই জায়গাটায় আমরা দেখেন আপনার গ্রে মার্কেটের বদৌলতে কিন্তু আমরা এখন লেটেস্ট মডেলের সব স্কুটারগুলো চালাতে পারতেছি। অন্যদিকে অফিসিয়ালি যে স্কুটারগুলো আমরা পাচ্ছি সেই স্কুটারগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাকডেটেড। এটা কিন্তু ইউজার এন্ডের একটা চরম ক্ষোভ। ভাই আপনি মোটরসাইকেলে যান, রেগুলার মোটরসাইকেল যেটা, রেগুলার মোটরসাইকেলে খেয়াল করেন খুব রিসেন্টলি লঞ্চ হইলে সেটা বাংলাদেশে কিন্তু তারা অনেকে পাচ্ছে, হ্যাঁ, কিন্তু স্কুটার ক্ষেত্রেই যেন কেন যে মিনিমাম 3 বছর 4 বছর আগে যেটা ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে সেইটা এসে বাংলাদেশে তারপরে এসে লঞ্চ হচ্ছে। এইটা তো ভাই একটা ফ্রাস্ট্রেশন, আমাদের বিগ ফ্রাস্ট্রেশন এটা। ইনফ্যাক্ট জিনিসটা আমাদের দেশে স্কুটার মার্কেটে টোটালি ইন্ডিয়ান বেস। ইন্ডিয়ান স্কুটারগুলি আমাদের দেশে মার্কেট দখল করে আছে। হাতে গোনা 2-1টা চাইনিজ স্কুটার এখন আসতেছে, কিন্তু সেরকম আশানুরূপ সাড়াও দিতে পারেনি, কারণ তারা আফটার সেল সার্ভিস এন্ড অনেক কিছু মেইনটেইন করতে পারে নাই, বা প্লাস কাস্টমার কাছে সেই রেসপন্সও নাই, কাস্টমার সেটাকে ওইভাবে অ্যাকসেপ্ট করে নাই। যার কারণে মনে করেন এখন ইন্ডিয়ান বেস মার্কেটে আমাদের টোটাল মার্কেট। লেটেস্ট যে গাড়িগুলি কথা বললেন, যে স্কুটার বলেন বা বাইক বলেন, এখানে কিছু কিছু ব্যাপার হয়ে গেছে। যেমন R15 এর ব্যাপার, R15 কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে সিকিউরিটি অবস্থায় আসে না। সব সিবিও আসে, কারণ ওরা এখনো পারমিশনই দেয় নাই, তাকে সিকিউরিটি করার পারমিশন দেয় নাই, মানে ওরা সেই টেকনোলজি এখনো ইয়ে করতে পারে নাই। এই টেকনোলজি আমরা এখন অ্যাডাপ্ট করতে পারিনি, আমাদের সেই ক্যাপাবিলিটি এখনো তৈরি হয়নি, এটা তৈরি হতে আরো টাইম লাগবে। যার কারণে ইয়ামাহা ইন্ডিয়া সে কিন্তু R15কে সিকিউরিটি অবস্থায় পারমিশন দেয়নি, জানি না সিবিও অবস্থায় নিয়ে আসছে, এসিআর সিবিও অবস্থায় নিয়ে আসছে, গ্রে মার্কেটও সিবিও অবস্থায় নিয়ে আসছে। ঠিক হায়ার সিসির যে বাইকগুলি বলেন, যে স্কুটারগুলি বলেন, প্রিমিয়াম সেগমেন্টে যেটা বলেন, ইনফ্যাক্ট আমাদের দেশে সিবিও অবস্থায় আসবে। এটা কিন্তু সিকিউরিটি পারমিশন বা সিকিউরিটি করার মতন ক্যাপাবিলিটি আমাদের এখনো তৈরি হয় নাই, মানে এত সহজে তো নাই, এত সহজে হয়নি। এটা টেক টাইম, অনেক টাইম লাগবে, হয়তো আরো 2-4-5 বছর পরে, 10 বছর পরে আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রি হচ্ছে তারা হয়তো ক্যাপাবল হবে, তখন আস্তে আস্তে এগুলি হয়তো পারমিশন দিবে বা মেন কোম্পানি। আর একটা জিনিস আপনি এই কোশ্চেনটাও কিন্তু অনেকের থাকে যে ধরেন যেই বাইকটা ইন্ডিয়ায় ধরেন 1 লাখ রুপি দাম, কথার কথা, পাশাপাশি একটা স্কুটারের দাম 1 লাখ রুপি। 1 লাখ রুপির বাইকটা যখন বাংলাদেশে সেল হচ্ছে, ওইটার যে প্রাইস রেশিও যদি বলেন, 1 লাখ রুপির স্কুটারটা আমাদের দেশে এসে আরো অনেক বেশি দাম হচ্ছে। এইটার লজিক কি? আচ্ছা, এটাও একটা ভালো প্রশ্ন করছেন আপনি, মানে কম্পেয়ার করতে আপেল টু আপেলের সাথে। হ্যাঁ, ওইটা যেটা আসতেছে, আপনি মনে করেন যে R15 দিয়ে আমি বলি, R15 যেটা সিবিও অবস্থায় আসতেছে, সেটা ইন্ডিয়াতে যে দাম যেরকম আছে, বাংলাদেশের সাথে কনভার্ট করে সেই দামটাই কিন্তু হচ্ছে, মানে কনভার্ট করার পরে গ্রে মার্কেট এবং যারা এখানে ডিস্ট্রিবিউটর আছে তাদের কিন্তু
অলমোস্ট সেম দাম পড়তেছে, যদি তাদের প্রফিট মার্জিন কিছুটা এর সাথে ওভারহেড যোগ করার কারণে, তাদের ম্যানেজমেন্টাল ওভারহেড যোগ করার কারণে। এখানে মনে করেন যে আমরা গ্রে মার্কেটে যারা আছে আমাদের ওভারহেড আর একটা কোম্পানি যারা আছে তাদের ওভারহেড কিন্তু ইজ নট সেম। না, তার ওভারহেড কিন্তু অনেক বেশি রয়েছে, নানান কারণে বেশি। তার ডিলার আছে, ডিলার কমিশন আছে, এভরিথিং তাকে মেনটেন করে, তার ওভারহেড বেশি হচ্ছে। স্কুটারের কাস্টমার তুলনামূলক অনেক কম। প্রত্যেকটা কোম্পানির কিছু কিছু পলিসি থাকে, পলিসি এরকম থাকে যে ঠিক আছে তুমি 10টা তুমি যদি বাইক নাও, এই মডেলের বাইক নাও, 3টা তোমার স্কুটার নিতে হবে, 4টা তোমার অমুক নিতে হবে, 5টা তোমার অমুক নিতে হবে। বাট দেখা গেলো স্কুটার মার্কেট তার স্লো, যে টাইমে বাইক নিয়ে আসে, যে টাইমে সে বিক্রি করতে পারতেছে, 10টা বাইক বিক্রি করতে তার হয়তো 15 দিন লাগবে, সে 10টা স্কুটার নিয়ে আসে, সেটা বিক্রি করার জন্য তার লাগবে হয়তো 2 মাস। সে তখন এটার উপরে ব্যাংক ইন্টারেস্ট এবং অন্যগুলিকে সে চার্জ করতেছে স্লো আইটেম হওয়ার কারণে। এটাকে কাউন্ট করার কারণে তার হয়তো প্রবাবলি কিছুটা দাম বৃদ্ধি করে সে নিচ্ছে, এই একটা কারণ হতে পারে। ইভেন বাংলাদেশে যে সমস্ত কোম্পানি আছে তারা কিন্তু সে মনে করেন যে প্রোডাক্টটা রানিং আছে, ডিলারদেরকে কিন্তু এরকম একটা ইয়েতে পলিসির মধ্যে ফেলে যে ঠিক আছে তুমি 100 সিসির এই বাইকটা বেশি রানিং আছে, আপনি অর্ডার দিলেন যে আমাকে 5টা দেন, হ্যাঁ 5টার সাথে স্লো আইটেমও তার তো স্টকে রয়ে আছে, স্লো আইটেম 2টা রয়ে আছে, সে বলবো ওইটা 2টা নিলে এটা 10টা পাবা, নাহলে কিন্তু পাবা না। তো সে কিন্তু বাধ্য 2টা নিচ্ছে, সেই 2টা তার বিক্রি হচ্ছে না, পরে থাকতে তার শোরুমে, সে আস্তে আস্তে বিক্রি করবে বা করে বিক্রি করে, এরকম প্রত্যেকটা কোম্পানি পলিসি আছে। আমার কাছে যেটা মনে হয় কি, স্কুটারের চাহিদা তো এখন বাড়তেছে, দিনকে দিন বাড়তেছে। এই জায়গাটায় ইনফ্যাক্ট কিছুদিন আগে আমাকে টিভিএস থেকে ফোন করা হলো, টিভিএস থেকে ফোন করে একটা মেসেজ জানালো, মানে অন্য একটা টপিকে কথা বলতেছিল, তো ওই সময় একটা মেসেজ দিল যে প্রবাবলি হচ্ছে তাদের রিসেন্ট 1 মাস অথবা কয়েক মাসের সেলস রিপোর্ট ওয়াইজ দেখা গেছে যে স্কুটার সেলসের গ্রোথ 35% স্কুটার সেল হয়েছে, পাশাপাশি রেশিও অনুযায়ী রেগুলার মোটরসাইকেলের সাথে। এটা হিউজ ব্যাপার, যেখানে আমরা 5%ও ছিলাম না। স্কুটার তো বাড়তেছে, অবভিয়াসলি বাড়তেছে, স্কুটার প্রচুর পরিমাণে বাড়তেছে, অল টাইপ অফ স্কুটার, ইলেকট্রিক স্কুটার থেকে আরম্ভ করে দিয়ে অল টাইপ স্কুটার সেল বাড়ছে। এটা টিভিএস এর কাছ থেকে পাওয়া মেসেজ আমার, হয়তোবা সবাই তো আর তা পারছে না, অন্যান্য যারা আছে সবারই বাড়ছে, সবারই বাড়ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি, সব ব্র্যান্ড কিন্তু সেই পরিমাণ সাপোর্ট বা সেই পরিমাণ সেলস ভলিউম জেনারেট করতেছে না। মানে তারা কেন জানি না ওই পরিমাণ প্রোডাক্ট আনার ব্যাপারেও তাদের অতটা আগ্রহ আছে কিনা, এটা দিয়েও প্রশ্ন উঠে। আমি কোনো ব্র্যান্ড ইন্ডিভিজুয়াল মেনশন করলাম না, আমি টিভিএস এর কথা বললাম শুধুমাত্র রিলেভেন্ট, যেহেতু ওরা ফোন করে আমাকে ইনফরমেশনটা দিল এবং আমি নিজে সত্যি এটা শোনার পর খুবই অবাক হয়েছি। 35% সেলস যদি পাশাপাশি হিসাব করেন, এই বুস্ট আপটা ম্যাসিভ একটা থিং না। অবশ্যই আপনি দেখেন যে আমরা যখন স্কুটার নিয়ে, শুধুমাত্র বাংলা মোটর যখন স্কুটার নিয়ে আমরা বসেছিলাম স্কাটনে, তখন আমাদের আশেপাশের লোকজন তো আমাদেরকে একটু মানে বাঁকা চোখে তাকাতো আর কি, বলতো আরে এরা বসে আছে, বিক্রি হয় না, কিছু হয় না, বসে আছে এরা। এখন এডিবি ঘরে ঘরে পাওয়া যায়, প্রত্যেকটা শোরুমে যারা বাইক বিক্রি করে তারাও এখন এডিবি বিক্রি করতেছে। আমরা কিন্তু বাইক বিক্রি শুরু করিনি, তারা কিন্তু বাইকের সাথে এডিবি বিক্রি করতেছে। এখন সব নাকি স্কাটনে প্রায় সব শোরুমে এডিবি আছে। হ্যাঁ, ইভেন 150 ডিসকন্টিনিউড হয়ে গেছে, ওটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটাও দেখা যাচ্ছে। এটা একটা গুড সাইন যে সবার কাছে পাওয়া যাচ্ছে। কাস্টমার তো ওকে দেখে শুনে বুঝে শুনে নিতে পারবে যে কার কাছ থেকে নেওয়া উচিত, কার কাছ থেকে নেওয়া উচিত না, তার কাস্টমারকে বোঝার একটা সুযোগ হচ্ছে। আমাকে অনেকে যখন কোশ্চেন করে, ভাই এরকম কোথার থেকে কিনবো, তো আমার এই কোশ্চেনটা আমাকে কেন করে যে সবাই তো আলটিমেটলি দেখছে যে মোটোমোশনের সঙ্গে আমি একটা লম্বা সময় ধরে প্রমোশনাল পার্টনার হিসেবে স্কুটারম্যান ইউটিউব চ্যানেল বলেন বা আমি সবসময় আছি, তো তারপরেও যখন কিনা ওই যে চারপাশের নানান রকমের অপশনস সে দেখে, তখন সে একটু হলেও কনফিউজড হয়ে যায় এবং তখন সে আমার পরামর্শের জন্য ফোন দেয় যে ভাই কি করবো, তাহলে কোত্থেকে কিনবো। এবং আমি কিন্তু সবসময় প্রত্যেকের একটা মানে পরামর্শ ওপেনলি বলতেছি আমি, যে আপনি কোত্থেকে কিনবেন সম্পূর্ণ আপনার ডিসিশন। এই জায়গায় আমি কোনো প্রকার হস্তক্ষেপ আমি করবো না আপনাকে। শুধু আমার প্রসঙ্গ একটাই, যে মোটোমোশন যে সার্ভিসটা প্রোভাইড করতেছে, অন্য যারাই আছে না কেন, প্রত্যেকে আমি চাই তারা প্রোভাইড করুক, এই সার্ভিসটা তারা প্রোভাইড করুক। যতক্ষণ পর্যন্ত তারা ওটা করবে না, ততক্ষণ পর্যন্ত আমি স্যাটিসফাইড না। আপনার ডিসিশন যে আপনার আসলে নিডটা কি,
এবং আপনার নিডটার উপর ডিপেন্ড করে আপনি চিন্তা করবেন যে ওকে এই সলিউশনটা আমি অল্টারনেটিভ ওয়েতে আমি পাচ্ছি কিনা, বা আমি নিজে সেই জিনিসটা অ্যাভেল করতে পারতেছি কিনা। ফাইন, আপনি আপনার ডিসিশনটা সেভাবে করে নেন। এখানে মোটোমোশনকে থেকেই কিন্তু আপনার গাড়িটা কিনতে হবে, বিষয়টা এরকম কিচ্ছু না। আপনি নিজেই অঙ্কটা মিলানোর চেষ্টা করেন, আনসারটা আমার মনে হয় আপনি নিজেই পেয়ে যাবেন। কারণ এই যে একটা ইঞ্জিনের ওয়ারেন্টি, যেই মানুষটা ধরেন আমার কাছে এরকম 2টা কেস আমি দেখছি, আমার মনে আছে 2টা না 3-4টা এরকম কেস আমার মনে আছে যে 500 বা 550 কিলো সম্ভবত চলা একটা স্কুটারে গিয়েই মিটারের সমস্যা হইল, মিটার সেন্সর সম্ভবত, সেটা নিয়ে যখন অনেক রকমের কথা উঠলো, তাকে গাড়িটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে, রাইট? এটা চিটাগাংয়ের একটা কেস ছিল, গাড়িটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে। মাঝখানে আরেকটা ঘটনা আমার মনে আছে যে রেড ক্রিসেন্টের জব করেন আমাদের আরিফ ভাইয়ের PCX-টা নিয়ে উনি একদিন হঠাৎ আমার গিয়ার স্টেশনে আসছেন, এসে বললেন যে ভাই আজকে তো একটা অদ্ভুত ঘটনা ঘটছে। কি? যে আমার তো 4,500 না 4,500 কিলো চালারে তার ক্লাচ শুটা গুড়া হয়ে গেছে, মানে যেটা মানে অবাক কাণ্ড রীতিমতো, এটা হওয়ারই কথা না। হন্ডার মতো একটা ব্র্যান্ড, এবং PCX নিয়ে কিন্তু কোনো কমপ্লেন পাওয়া যায়নি, কিন্তু কমপ্লেন খুব কম। ADV 160-তে তাও কিছু কমপ্লেন পাওয়া গেছে, কিন্তু PCX নিয়ে কোনো কমপ্লেন ছিল না। তো সেখানে ওনার হঠাৎ করে বলে যে আমার পুরো ভিতরে গুড়া হয়ে গেছে ইয়েটা। তো আমি বলছি কি বলেন? বলছে পরে তো মোটরসাইকেল সার্ভিস সেন্টারে যে খুলে দেখি যে এই অবস্থা, ভিতরে গুড়া হয়ে গেছে ক্লাচ শু ভেঙে। তো পরে ওই অবস্থা পরে ওনারা চেঞ্জ করে দিয়েছেন। বিল পেমেন্ট করার সময় যে বললো যে স্যার টাকা লাগবে না। তা আমি তো অবাক হয়ে গেছি যে টাকা লাগবে না কেন? বলে স্যার এটা আপনার আমরা এটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে এটা নিয়ে নিছি। যে ভাই এটার জন্য আমি একটু বিন্দু মাত্র প্রিপেয়ার্ড ছিলাম না। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশনের জন্য আমি একদম প্রিপেয়ার্ডই ছিলাম না। তো এই বিষয়গুলো না ডেফিনেটলি অ্যাজ এ কাস্টমার আমরা চাই, এই অ্যাসিউরিটিটা আমরা পাইতে চাই, যারাই সেল করতেছে তাদের কাছ থেকে আমরা এটা পাইতে চাই। তো এটা মোটোমোশন যেইভাবে সার্ভিস দিচ্ছে, আপনি জাজ করেন যে অন্য যারাই থাকুক না কেন তারা এটা দিচ্ছে কিনা, এটা জাজ করেন, জাজ করে আপনি আপনার সিদ্ধান্তটা নেন। এটা আমার অবশ্যই, তার কারণ এখন যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন শোরুমে স্কুটার পাওয়া যাচ্ছে, ADV পাওয়া যাচ্ছে, ভেরিও পাওয়া যাচ্ছে, আরো অনেক স্কুটার পাওয়া যাবে, বা পর্যায়ক্রমে আরো সব শোরুমে পাওয়া যাবে। কাস্টমার তো তার ফ্রিডম রয়ে গেছে, সে দেখে নিবে, কোথা থেকে নিবে, কিভাবে নিবে, কি কন্ডিশনে নিবে, কি অফারে নিবে, সে কাস্টমারের ব্যাপার, তার চয়েস তার, মানে তার গাড়িটাও তার চয়েস তার। তবে একটা জিনিস আছে কি, যে আফটার সেল সার্ভিসটা দেওয়া খুব জটিল ব্যাপার। আমাকে সেদিনকে একজন টেলিফোনে বলছে অলরেডি যে আপনারা তো হুন্ডার ADV তো হুন্ডার। আমি যে হ্যাঁ হুন্ডার। আমি হুন্ডার ADV কিনছি, কেন আমাকে সার্ভিস দিবেন না? আমি যে ভাই এটা তো আমাকে জটিল প্রশ্ন করলেন, এই প্রশ্ন উত্তর তো আমি দিতে পারবো না। আমি তো হুন্ডার অথরাইজ কোনো ডিলারও না বাংলাদেশের, অথরাইজ কোনো ডিস্ট্রিবিউটরও না, আর অথরাইজ কোনো সার্ভিস সেন্টারও না। আমার সার্ভিস সেন্টার মোটোমোশনের সার্ভিস সেন্টার, আমি ওনলি ফর মোটোমোশনের কাস্টমারকে দিই। এটা কেমন কথা হলো? আমি তো হুন্ডা ব্র্যান্ডের গাড়ি কিনছি। আমি যে আপনি যার কাছ থেকে কিনছেন এই প্রশ্নটা তাকে করেন, আমাকে করাটা আপনার মনে হয় ঠিক হচ্ছে না। তবে যে জিনিসটা আছে, আমি আপনাকে সৎ পরামর্শ দিব। এখন অনেকেই সার্ভিস দিচ্ছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন, অনেক জায়গায় স্পেয়ার পার্টস পেতে পারেন, তাদের সাথে একটু যোগাযোগ করেন। আপনি যার কাছ থেকে গাড়ি কিনছেন সে হয়তো আপনাকে অনেক রাস্তা দেখাও দিতে পারে, তো তাদের সেটা ফলো করেন। না আমি তো চাচ্ছিলাম আপনার কাছ থেকে সার্ভিস নেওয়া, যে আমি তো দিতে পারবো না, আমি শুধুমাত্র মোটোমোশনের কাস্টমারকে সার্ভিস দিই। থাইয়ের ADV আপনি আবার তো একটা দিকে ঢুকলেন ভাই, এটা তো কঠিন ব্যাপার। থাই ADV আমরা কবে দেখতেছি বলেন? ইনশাল্লাহ দোয়া রাখেন, খুব শর্ট টাইমে দেখবেন। আমি ফ্রম বিগিনিং বলছিলাম যে আমি আবার দেশের বাইরে যাচ্ছি আর কি, এই পারপাসে যাচ্ছি থাইল্যান্ডে। হ্যাঁ, থাইল্যান্ডে যাচ্ছি। খুব শর্ট টাইমে এটার একটা ফল দেখতে পান। যারা থাই ADV নেওয়ার জন্য ওয়েট করতেছে, অনেকেই আমাদের পুরাতন কাস্টমার, ইনফ্যাক্ট মোটোমোশনের কাস্টমার। আমরা কবে হাতে পাচ্ছি একটা অ্যাসিউরিটি দেন না, এটা এই মুহূর্তে দিতে পারছি না। অলমোস্ট অনেক দূর পর্যন্ত আগাইছি আমরা, প্রকিউরমেন্ট অনেক দূর পর্যন্ত হয়ে গেছে। আশা রাখতেছি খুব শর্ট টাইমের ভিতরে হবে, শিপমেন্ট হবে। ও আচ্ছা, শিপমেন্ট হবে, তার মানে আশাবাদী হচ্ছে। ব্যাপারটা এরকম না যে আমরা চিন্তা ভাবনা করছি। না, ইনশাআল্লাহ এটা আশাবাদী, খুব শর্ট টাইমে প্রকিউরমেন্ট হয়ে গেছে। প্রকিউরমেন্ট হয়ে গেছে,
শিপমেন্ট হবে। শুধু থাই এডিবি না, থাই অনেক কিছুই আসবে। ও গ্রেট গ্রেট। থাই অনেক কিছু আসবে, নতুন অনেক কিছু থাকবে। মোটোমোশন সবসময় নতুন কিছু জানে। মোটোমোশন ইজ দ্য পাইনিয়ার, ইনশাল্লাহ পাইনিয়ারই থাকবে, ফলোয়াররা ফলোয়ারই থাকবে, অসুবিধা নাই। আমাদেরকে ফলো করে আরো অনেকে নিয়ে আসবে অনেক কিছু। মোটোমোশন পাইনিয়ার অনেক কিছু ডায়লগ দিয়ে না না না, বাস্তব তাই। এই যে আমি যে দুটা ইন্ট্রোডিউস করলাম, আশা রাখি যে এর ভিতরে অনেকেই এইগুলি নিয়ে আসবে। কাস্টমার চাহিদা থাকলে নিয়ে আসবে, অবশ্যই নিয়ে আসা উচিত। মার্কেটিংটা এই হাব থেকে হচ্ছে বাকিরা সবাই মানে ফল ভোগ করছে। হ্যাঁ, এটাই হয়, কাইন্ড অফ এরকম এরকমই হয়, এটা সবসময় হবে, এটা নিয়ম। এবং আমি বলবো যে এরকম আসুক, আমরা চাই, আমরাও চাই। আমরা মানে এককভাবে ব্যবসা করব, আর কেউ ব্যবসা করবে না, তাও আমরা চাই না। সবাই আনো। এই জায়গাটায় তো আসলে আমাদের দুজনকে, আমরা দুজন ব্যক্তিগতভাবে যতটাই আন্তরিক বা যতটাই কাছাকাছি মানুষ হই না কেন, মানে অ্যাজ এ স্কুটারম্যান আমার ভাবনাটা সম্পূর্ণ সবসময় কিন্তু একটু আলাদা করে রাখতে হবে। আর আমি চাইবই যে যত বেশি ভেন্ডার ক্রিয়েট হবে তত বেশি কম্পিটিশন বাড়বে, লাভটা ইউজারদের হবে। হ্যাঁ, অবশ্যই। এবং কম্পিটিশন যদি না থাকে, কোথাও যদি কম্পিটিশন না থাকে, কোথাও কোন কিছু শেখাও যায় না, নিজেকে ডেভেলপও করা যায়। এবং যে সৎ ব্যবসায়ী সে অবশ্যই কম্পিটিশনকে ওয়েলকাম জানাবে, অবশ্যই। কারণ একজন অনেস্ট বিজনেসম্যানের মানে শক্তিটাই হচ্ছে তার সততা এবং তার নিষ্ঠা। হ্যাঁ, আর যারা হচ্ছে শাটার ক্লোজ বিজনেস করে তারা তো ভাই আনছি, কালকে আনবো না, শেষ। নতুন একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে গেলে তার মনে করেন যে কত চিন্তা করতে আমাদের, অন্য সবার কিন্তু এত চিন্তা করতে হচ্ছে না। আমাকে চিন্তা করতেছে তার ফার্স্ট মুভিং স্পেয়ার গুলি রাখতে হবে, আবার অ্যাক্সিডেন্টাল কোনো কেস যদি ঘটে যায় নেওয়ার পরই তার সাপোর্ট, বডি পার্টস কিভাবে দিব সেটা সাপোর্ট, এগুলি কিন্তু আমাকে মাথায় রেখে যে কোনো প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে হয়। কিন্তু আর অন্য যারা আছে তাদের তো এত কিছু চিন্তার বিষয় না। একটা স্কুটারের স্পেয়ার পার্টস একই সাথে যদি আপনি প্রকিউরমেন্ট না করেন, দেখবেন খেয়াল করে যে আজকে একটা লোক কিনছে, কেনার পরে কালকে একটা অ্যাক্সিডেন্ট হইল, আল্লাহ মাফ করুক বা আল্লাহ না করুক, অ্যাক্সিডেন্টটা করার পরে সে যখন একটা ছোট্ট একটা পার্টসের জন্য তার স্কুটারটা রানিং হচ্ছে না, ওই কিন্তু তার মাথার মধ্যে পেইন যে কেন কিনলাম আমি টাকা দিয়ে এত যন্ত্র। আশেপাশের লোকজন বলবে যে এই কি কিনলাম এত টাকা দিয়ে, এইটা কিনে পার্টস পাও না, কিছু পাও না, অমুক তমুক। কারণ মোটরসাইকেল মার্কেটিং করা খুব ইজি, এই কারণে ইজি, মোটরসাইকেলের তো কোনো কিছু ভাঙার থাকে না, ইনফ্যাক্ট বড় ধরনের অ্যাক্সিডেন্ট না হলে কোনো কিছু ভাঙার থাকে না। হ্যাঁ, আর কিন্তু স্কুটারে মনে করেন যে তো সবই কাভার, বডি দিয়ে কাভার করা, যার কারণে বডিদের উপরে সব কিছু যায়। আবার স্কুটার অ্যাক্সিডেন্ট যদি হয়, নর্মালি দেখবেন মানে অ্যাক্সিডেন্ট তো বিভিন্নভাবেই হয়, বিভিন্ন স্টাইলে হয়, কিন্তু স্কুটার যা অ্যাক্সিডেন্ট যখন হয় তখন কিন্তু রাইডার যে আছে তার কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম। হ্যাঁ, মোটরসাইকেলের তুলনায় কিন্তু হ্যাঁ অনেক কম। তারপরে তো অনেকে, আমি তো সবসময় বলি সেফটি গিয়ার পরে তারপর চালানোর জন্য, সেফটি গিয়ার পরে চালানো উচিত এবং সেফ ড্রাইভ করা উচিত, নির্দিষ্ট গতিতে সেফ ড্রাইভ করা উচিত। আর প্লাস আর এই তো এই যে ভাই আবার এই যে গতি নিয়ে কথা উঠছে। হ্যাঁ, আমাদের তো নীতিমালা প্রণয়ন হইলো, 30 কিলোমিটার বেগে বাইক চালাইতে হবে, এটা কি কোনো যৌক্তিক? যখন আমাদের দেশের নীতি নির্ধারণ করে হয়তো বা তারা এটাকে মাথায় রাখে না বা চিন্তা করে না। যেমন মনে করেন যে 30 কিলোমিটার স্পিডে শহরের মধ্যে স্পিড হতে পারতো যদি আলাদা লেন থাকতো, মোটরসাইকেলের জন্য আলাদা লেন যদি প্রত্যেকটা জায়গায় থাকতো তাহলে হতে পারতো, ইট ইস তখন যে ঠিক আছে অ্যাকসেপ্টেবল হতো। কিন্তু এখন যে একই লেনে একই জায়গায় রিক্সা, মিনি বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক সব চলতেছে। ভিআইপি রোডের কোন রোডটায় রিক্সা চলতেছে না আপনি দেখেন না, সে সমস্ত জায়গাতে আপনি 30 কিলোমিটার স্পিডে, তাও আবার রিক্সা চলে রাইট সাইডে, মোটরসাইকেল আজব দেশ। হ্যাঁ, সবই চলতেছে। তার ভিতরে কিন্তু মোটরসাইকেল চালানো বা স্কুটার চালানো খুব ডিফিকাল্ট, এবং এটা আমি জানি না গভর্নমেন্ট কি পলিসিতে করছে, হয়তোবা আমাদের মনে হয় যে সবার তরফ থেকে এটাকে মানে গভর্নমেন্টকে জানানো দরকার, যার যার লেভেল থেকে এটা জানানো দরকার। আমি আমার লেভেল থেকে জানালাম, আমার তো আসলে খুব বেশি কিছু করণীয় নেই, আমি আমার চ্যানেলে বড়জোর আমার বক্তব্যটাকে একটা ব্লগ আকারে বা একটা কন্টেন্ট আকারে পাবলিশ করতে পারি। তবে আমার কাছে মনে হয় যে তাদেরকে বোঝানোর একটা খুব সুন্দর ওয়ে যেটা হইতে পারে যে আমরা ধরেন প্রতিবাদ স্বরূপ কয়েকশো বাইক স্কুটার মিলে একসাথে রাস্তায় 30 কিলোমিটার বেগে পুরো ঢাকা শহর, বুঝছেন, ঘুরবো। পুরো ঢাকা শহর ঘোরার পরে আমরা ওই দিন জাস্ট ক্যালকুলেট করতে হলো কত কর্মঘণ্টা নষ্ট করলাম,
কর্মঘণ্টায় কয়টা অ্যাক্সিডেন্ট ঘটলো? অ্যাক্সিডেন্ট ঘটার সুযোগ নাই তো, কারণ আমরা তো ব্যারিকেড দিয়ে চালাচ্ছি। না, আপনারা ব্যারিকেড দিয়ে চালাবেন, আপনাদেরকে যারা অন্যরা চালাবে তারা তো আপনাদের 30 কিলোমিটার স্পিডে চালাবে না, মেরে দিবে সে। হ্যাঁ হ্যাঁ। আমার খুব স্পেসিফিক ইয়েটা হচ্ছে যে আপনি 30 কিলোমিটার বেঁধে দিলে কর্মঘণ্টা যেটা নষ্ট করবেন আপনার, প্রত্যেকের ভাই সময়ের মূল্য আছে না। আপনি ঢাকা শহরের গড় গতিবেগ কত, আর সমীক্ষায় বেরোলো 5 কিলোমিটার নাকি যে 7 কিলোমিটার মানে এটা বেরিয়েছে কি জন্য? যানজটের কারণে। তো তার মানে তো এরকম না যে আপনার সারা পুরোটা রাস্তাই সেটা, তা তো না। যখন আপনি জ্যামে 1 ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, আপনি তখন ঘন্টাকে কিলোমিটার দিয়ে ভাগ করে ওইটা পাইছেন। তার মানে এই না যে সারাটা পথ আপনার ওইভাবে 5 কিলোমিটার বেগে চালাইতে হবে, তা তো না। তাহলে ওই যে লজিকটা, ওইটা তো খাটবে না। আপনি কাকলি থেকে এয়ারপোর্টের ওই রাস্তায় 30 কেন ভাই, ওই রাস্তায় 80-তে চালালেও কিন্তু টেনশন লাগে না। অবশ্যই নীতি থাকা উচিত, প্রত্যেকটা দেশেরই নীতি থাকা উচিত, প্রত্যেকটা ব্যাপারে নীতি থাকা উচিত। সেই নীতিটা বাস্তবসম্মত হওয়া উচিত। বাস্তবসম্মত যদি না হয়, সেই নীতিটা যেমন আপনিও মানে অ্যাজ এ নাগরিক হিসেবে বা অ্যাজ এ ইউজার হিসেবে আপনি যেমন মানতে পারবেন না, বাস্তবে না মানতে পারবেন না। যখন আপনি ওই রোডে যাবেন, তখন তো আপনি গভর্নমেন্ট বলে দিচ্ছে 30 কিলোমিটার স্পিডে চালানো, আপনি ওই রোডে আপনি ইচ্ছেগুলো চালাতে পারতেছেন না, তাহলে কি আপনি গভর্নমেন্টের লকে ভায়োলেশন করতেছেন। এটা কিন্তু জাতিগতভাবে আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমাদেরকে গভর্নমেন্টের ল মানা উচিত, কিন্তু মানা উচিত কখন? এবং আমাদেরও বাস্তবসম্মত ল ইমপ্লিমেন্টেশনটা করা উচিত। ল হইতে হবে তো, হ্যাঁ, সেই বাস্তবসম্মত ল হওয়া উচিত। ল কেন করবে? আমার স্পিড লিমিট যেটা আগে ছিল, ওটা কি রিসার্চ ছাড়া ছিল? নিশ্চয়ই না। প্রত্যেকটা জায়গায় আপনার হাইওয়েতে যেখানে 80 লেখা আছে, যেখানে 60 লেখা আছে, যেখানে 40 লেখা আছে, এটা কিন্তু রিসার্চ করেই করা হয়েছে। হ্যাঁ, রিসার্চ ছাড়া করা হয় নাই। এবং ইন্টারন্যাশনাল ট্রাফিক ল অনুযায়ী এটাকে করা। তার মাঝখানে হঠাৎ করে এখনই সেই নীতিমালা চেঞ্জ করে এইগুলা দেয়া কতখানি লজিক্যাল, কি কারণে লজিক্যাল আমার মাথায় ঢুকলো না। যাই হোক, আমরা আজকে অনেক কথা বলছি, আজকের এপিসোড অনেক লম্বা হয়ে গেছে। জানি না কতজন মানুষ এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, বাট যে কয়জন এতক্ষণ দেখলেন আমাদের এই এপিসোডটা, অনেক অনেক ধন্যবাদ। আর যারা একটা ম্যাক্সি স্কুটার এই মুহূর্তে কেনার জন্য আগ্রহী, বিশেষ করে একটা এডিবি বা ইনম্যাক্স অথবা অ্যারক্স অথবা ভ্যারিও, লেক্সি, ফ্রিগো, যেটাই হোক না কেন, আপনারা নির্দ্বিধায় মোটোমোশনে নক করতে পারেন, নিশ্চিন্তে নক করতে পারেন। এটা আমি দাবি নিয়ে বলতে পারি আর কি, যেহেতু আপনাদের আমার প্রতি একটা দাবির জায়গা সবসময় থাকে। ওই জায়গাটা নিয়েই আমি বলবো যে আমি এত বছর ধরে তাদেরকে ট্রাস্ট করে আসতেছি শুধুমাত্র ওই একটা জায়গায়, যে আমার দৃঢ় বিশ্বাস যে আফটার সেল সার্ভিস বা কাস্টমারের সঙ্গে যে রিলেশনশিপটা, তারা এখন পর্যন্ত সেটা খুব সুন্দরভাবে মেনটেন করে যাচ্ছেন। এটা যতক্ষণ থাকবে ততক্ষণ তাদেরকে অনেক রকমের বাধা বিপত্তির সম্মুখীন হতে হইলেও আলটিমেটলি আমি মনে করি যে কাস্টমাররাই তাদের ভালোবাসার জায়গা থেকে আঁকড়া ধরে রাখবে। অবশ্যই কাস্টমার আমাদের মানে ভালোবাসার জায়গা বলতে এটাই বলবো, মানে আমাদের রিপিট কাস্টমার অনেক। এটা আমরা বলি মোটোমোশন ফ্যামিলি, বিকজ অফ দ্যাট, যে আমাদের সাথে যারাই একবার আমাদের কাস্টমার হয়ে আমাদের কাছে আসতেছে, সে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাচ্ছে। আমাদের সাথে মানে বিনা কারণে ওই দিক দিয়ে যাচ্ছে, হয়তো বসলো, এসে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে, কথাবার্তা বলতেছে, কিছুক্ষণ গল্প গুজব করে যাচ্ছে, এটা ভালোবাসাটা নেই। আমার মনে হয় এই আজকের আলোচনার মধ্যে অনেক কোশ্চেন মানুষের মধ্যে ঘুরপাক খাইতো, তো আমার কাছে এই কোশ্চেনগুলো আসতো, গ্রুপে ঘুরতো। এই ধরনের অনেকগুলো কোশ্চেনের আনসার আজকে আপনারা অনেক কিছু জানছেন আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। মোটোমোশনের সাথে কন্ট্যাক্ট করার সমস্ত ইনফরমেশনগুলো ডেসক্রিপশনেও দেওয়া আছে, স্ক্রিনেও এতক্ষণ নিশ্চয়ই অনেকবার দেখছেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যান না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, কারণ এটা একটা অনেক বড় ইন্সপিরেশন। কারণ এই যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানানো হয়, আপনার একটা লাইক এই গোটা সেগমেন্টকে ফ্লারিশ করার জন্য অনেক ভূমিকা রাখবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।